চট্টগ্রামের সিটি গেট এলাকায় পিকআপ কাভার্ড ভ্যানের সংঘর্ষ, 5 জনের প্রাণহানি, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস। এই অবৈধ গাড়ির জন্য প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে, আর গ্রাম সিএনজিগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। এটা রোডঘাটের জ্যাম থাকে আর অদক্ষ ড্রাইভারের কারণে হচ্ছে। যান্ত্রিক ত্রুটি নিয়ে মাঝ আকাশ থেকে ফিরছে বিমানের ফ্লাইট, নিরাপত্তা নিয়ে শঙ্কায় যাত্রীরা, আস্থা সংকটে পড়বে বলছেন বিশেষজ্ঞরা। ওই যে ফ্লাইট, ওই এয়ারক্রাফটে যদি যতদিন গ্রাউন্ডে থাকবে ততদিন কিন্তু ততটা ফ্লাইট যে ক্যান্সেল হচ্ছে তার সম্পূর্ণ রেভিনিউ সে লস করতেছে। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ, এখনও ফর্ম সংগ্রহ করেনি ছাত্রদল শিবির, ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা। পটুয়াখালীর জুলাই শহীদ জসিম হাওলাদারের পরিবারের কাটেনি শোক, ধর্ষণের শিকার হয়ে পরপারে মেয়েও, সুষ্ঠু বিচার চায় পরিবার। মরার পরে আমি তো পথের ভিখারি। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের সকেতোতে নৌকা ডুবি, 10 জনের প্রাণহানি, এখনও নিখোঁজ 40 জন, উদ্ধার অভিযানে প্রশাসন। এবং ইউনাইটেডকে হারিয়ে নতুন মৌসুম শুরু করলো আর্সেনাল, লিগ 1-এ ন্যান্টেসের বিপক্ষে 1-0 গোলে জয় পেয়েছে পিএসজি। দেখছিলেন শিরোনাম সংবাদ, সকালের সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। চট্টগ্রামে পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন, আহত আরও 2 জন। সোমবার ভোর 4:45টার দিকে নগরীর আকবর শাহের সিটি গেট এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় সংঘর্ষে ঘটনাস্থলেই 4 জন মারা যান, আহত 3 জনকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও 1 জন মারা যান। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোরে চালকদের অসতর্কতার কারণে এমন দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস। সীতাকুণ্ড থেকে পিকআপটা মাছ ব্যাপারী গুলাকে নিয়ে আসতেছিল, ঠিক আছে। এই গ্রাম সিএনজি কতগুলো গাড়ি চলা অবৈধভাবে, ওগুলার কারণে এই নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিকআপটা এই ম্যাংরা গ্রুপের পাশে কভার ভ্যানগুলো যেগুলো অবৈধভাবে দাঁড়ায় থাকে ওই গাড়ির সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার সাথে সাথে 5 জন লোক সাথে সাথে উইন্ডেড। আরো 2 জন লোক মেডিকেল আছে বর্তমানে চিটাং মেডিকেল। এই ফ্রেশ কোম্পানি, এখানে ফ্রেশ কোম্পানি গাড়ি যেগুলো পানি গাড়ি যেগুলো আছে ওগুলো দাঁড়া যাচ্ছে রাস্তায় দাঁড়ানোর সময়, আর গাড়িটা একটা গ্রাম সিএনজি আর সিটি সিএনজি যেগুলো আছে সিটির বাইরে যেগুলো যায় এই গাড়িগুলো আসতেছে, গাড়িগুলো একটু বিলকে যাওয়ার কারণ বলছে এই পিকআপটা এসে এই কর্পোরেট ফিন দিয়ে ধাক্কা দিয়ে দিচ্ছে। দর্শক, সড়ক দুর্ঘটনায় প্রাণহানির বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, নিহতদের পরিচয় শনাক্ত করা গেছে কিনা? চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে 5 জন নিহত হয়েছেন তাদের জানা হয়েছে এবং 4 জন আরো চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন আমাদের যে আকবর শাহের সাজা। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ একেবারে আহাজারিতে ভারী হয়ে পড়েছে, তাদের চিৎকার যেন থামছে না। যেই 5 জন নিহত হয়েছে তাদের নাম অজিত, রনি, আকাশ, জুয়েল ও মোহাম্মদ সোহাগ। আমরা জানিয়েছি তারা ছিলেন জেলে পাড়ার বাসিন্দা। তারা সকলে ফিশারিঘাট থেকে মাছ নিয়ে যাওয়ার জন্য আসছিলেন চট্টগ্রামে প্রবেশ মুখে সিটি গেটে এই ধাক্কা কাভার্ড ভ্যানের সাথে ধাক্কায় তাদের প্রাণ যায়। সেই এখনো পর্যন্ত আরো 4 জন রয়েছে এখানে চিকিৎসাধীন অবস্থায়। তবে এই 5 জনের পরিবার এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছেছেন। তারা আহাজারি করছেন, তাদের আহাজারি একেবারে চট্টগ্রামের মেডিকেল কলেজ হাসপাতাল একেবারে ভারী হয়ে গিয়েছে। আমি যে দেখতে পাচ্ছি আমরা খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে আজ সকালবেলায়। আসলে পুরো খুবই দুঃখজনক। তারা পরিবারের আহার জোগাড়ের জন্য যাচ্ছিলেন, সেই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি পরিবারের, তারা যাচ্ছিলেন পরিবারের উপার্জন করতে, পরিবারের জন্য উপার্জন করতে, কিন্তু তারা এই প্রবেশ মুখে এত বড় একটা দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। এটি আসলে দুঃখজনক। পরিবারের সাথে আমরা কথা বলেছি, তাদের সাথে তাদের পরিচয় জানার চেষ্টা করেছি। তারা বলেছিলেন, তাদের নাম
জানতে পেরেছি আমরা সেই 5 জনের নাম। তারা এখানে এখন পর্যন্ত যে সুরক্ষার ব্যবস্থা, সেই সুরক্ষার ব্যবস্থা করছেন এবং পরিবার তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা এই মুহূর্তে যতটুকু জানতে পেরেছি তাদের যে মানুষগুলো রয়েছেন তারা এখান থেকে তাদেরকে নিয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে এবং শেষ কাজগুলো সুরক্ষার পর তাদেরকে নিয়ে যাওয়া হবে এমনটাই জানতে পেরেছি। এই ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ আপডেট। পায়েল, অনেক ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, গত কয়েক মাসে এভাবেই ঢাকায় ফিরতে হয়েছে বাংলাদেশ বিমানের অন্তত 35টি ফ্লাইটের। এসব ঘটনায় যাত্রীদের নিরাপত্তা ঝুঁকি ছাড়াও ভয়াবহ শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স। বিশেষজ্ঞরা বলছেন এভাবে চলতে থাকলে আস্থা সংকটের পাশাপাশি দীর্ঘমেয়াদে আর্থিক ক্ষতির মুখে পড়বে বিমান। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। মাঝ আকাশে হঠাৎ যান্ত্রিক ত্রুটি বিমানে, কখনো চাকা খুলে পড়া, অক্সিজেন সংকট কিংবা টয়লেটের ফ্লাশ অকেজ হওয়ার মতো ঘটনায় গত কয়েক মাসে গন্তব্যে যেতে পারেনি অন্তত 35টি ফ্লাইট। ফিরতে হয়েছে ঢাকায়। একের পর এক যান্ত্রিক ত্রুটি ও ভাড়া বিবেচনায় প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। যাত্রীরা বলছেন নিরাপত্তা নিয়ে শঙ্কিত তারা। বিমান যে আবার রিটার্ন ফেরত আসে, বিমানের মধ্যে প্রবলেম থাকে, তারা সার্ভিস খুব ভালো দেয় না। সবসময় তার ফ্লাইট ব্যাক আসবে না, যান্ত্রিক ত্রুটির কারণে তো ফ্লাইট বিমানটা বিধ্বস্ত হয়ে যেতে পারে। এটা তো যান্ত্রিক ত্রুটি, এটা কর্তৃপক্ষের দায়। এই দায়টা হচ্ছে কর্তৃপক্ষের, এটা যাত্রীদের না। এ পরিস্থিতিতে ইমেজ সংকট ও যাত্রীদের আস্থা হারিয়ে ক্ষতির মুখে বিমান। বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত যান্ত্রিক ত্রুটি ভবিষ্যৎ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে। এয়ারলাইন্সের যে ঘন ঘন হওয়াটা, এটা কিন্তু আপনি এটা ইন্ডিকেট করে যে তাদের মেনটেন্যান্সে কিন্তু দুর্বলতা আছে। যেসব যাত্রীদের হোটেলে রাখতে হয়, 1 দিন 2 দিন রাখতে হবে, সেটা বিমানকে লসটা নিতে হবে। এবং ওই যে ফ্লাইট, ওই এয়ারক্রাফটটা যদি যতদিন গ্রাউন্ডে থাকবে ততদিন কিন্তু ততটা ফ্লাইট যে ক্যান্সেল হচ্ছে তার সম্পূর্ণ রেভিনিউ সে লস করতেছে। এটা কিন্তু বিশাল একটা অঙ্ক। এই যে ফিরে আসছে বা হচ্ছে, এতে করে কিন্তু হিউজ পরিমাণ টাকা এখানে অর্থনৈতিক দণ্ড হচ্ছে বিমানের। ছোট বড় সব মিলিয়ে মাত্র 19টি এয়ারক্রাফট ব্যবহার করে প্রায় 30টি রুটে সেবা নিশ্চিতে হিমশিম খাচ্ছে বিমান। একদিকে যান্ত্রিক ত্রুটি মেরামত, অন্যদিকে শিডিউল বিপর্যয় ঠেকাতে চ্যালেঞ্জের মুখে বিমান। বিমান মেরামতে নির্মাতা প্রতিষ্ঠানের নিজস্ব যন্ত্রাংশ ছাড়া নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহারের সুযোগ নেই বলে জানান বিমানের প্রকৌশল বিভাগের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মঞ্জুরি আলম। বোয়িংয়ে বলা আছে আমার 787 ইউজ করতে গেলে তুমি এই পার্টটা ইউজ করতে হবে, এর কাছ থেকে তৈরি করতে হবে। আমরা চেষ্টা করি সবসময় বোয়িং থেকে কিনতে, বোয়িং থেকে দেশ থেকে কিনতে, মানে OEM এর উপর ডিপেন্ড করি। কারণ আমাদেরকে আবার অডিট করে সিভিল এভিয়েশন অডিট করে ইয়েসা। আমি যদি কিছু করি সিভিল এভিয়েশন আমাকে আটকায় দিবে। দ্রুতই সংকট কাটিয়ে ওঠার ব্যাপারে আশাবাদী এই কর্মকর্তা জানান ইতিমধ্যে নেওয়া হয়েছে বেশ কয়েকটি পদক্ষেপ। আমরা আমাদের সুপারভিশন যেটা বলে এটা বাড়িয়েছি, মানে ফ্রম দ্য টপ লেভেল মোর। এখন আরও সিনিয়রদেরকে আরও বেশি, আমার চিফ ইঞ্জিনিয়ার, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার, ইভেন মাইসেলফ, আমরা ডাইরেক্ট সুপারভিশন যেটাকে বলে আর কি। সুপারভিশন তো ছিলই, বাট ডাইরেক্ট সুপারভিশন ফ্রিকোয়েন্সিটা আরও বেশি করেছি। আমরা শিপ তৈরি করছি, আজকে থেকে এটা অ্যাপ্লিকেবল হচ্ছে। এটা কাজই হবে স্পেশালি রাত্রেবেলা মেনটেন্যান্স করা এয়ারক্রাফটের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ। এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 124 জন। সবশেষ রোববার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 63 জন। রোববার ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এখন পর্যন্ত 124 জনের মনোনয়নপত্র সংগ্রহের মধ্যে ভিপি পদে 18 জন, জিএস পদে 2 জন, এজিএস পদে 5 জন, সম্পাদক পদে 44 জন এবং সদস্য পদে 55 জন মনোনয়নপত্র নিয়েছেন। এর মধ্যে জমা দিয়েছেন 38 জন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 19 আগস্ট। যাচাই বাছাই শেষে 21 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ শেষে 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। আজ মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন হলেও এখন পর্যন্ত ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাম গণতান্ত্রিক ছাত্র জোট, ইসলামী ছাত্র আন্দোলন এবং ছাত্র অধিকার পরিষদের নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করেননি। এখন পর্যন্ত ইসলামী ছাত্র আন্দোলন ছাড়া কোনো সংগঠন প্যানেলও ঘোষণা করেনি।
ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশনে বসা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দুজন অসুস্থ হয়ে পড়েছেন। রোববার দিবাগত রাত 1:30টার দিকে তারা অসুস্থ হয়ে পড়েন। সহপাঠীরা তাদের সুস্থ করার চেষ্টা করেন। পরে চিকিৎসক এনে স্যালাইন দেয়া হয়। এদিকে রাতে খবর পেয়ে ঘটনাস্থলে শিক্ষার্থীদের দেখতে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শওকত আলী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শিক্ষার্থীদের অধিকার আদায়ে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন চায় শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, মনোনয়নপত্র বিক্রি ঘিরে ক্যাম্পাসে উৎসাহ কেমন দেখছেন? ইশিকা, আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে পুরান প্রশাসন ভবন রয়েছে, এই ভবনের 3তলায় কিন্তু জাকসু নির্বাচনের যেই ফরম বিক্রির যে অফিসটি সেটি কিন্তু এখানেই স্থাপন করা হয়েছে এবং এখানকার আজকে যারা এই যে মনোনয়ন ফর্ম দীর্ঘ 33 বছর পর কিন্তু জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই যাত্রাটি নানা জল্পনা কল্পনা শেষে সেই যাত্রাটি শুরু হয়েছে এবং আজকে কিন্তু মনোনয়ন ফর্ম বিক্রির কার্যক্রম চলছে। আমরা কিছুক্ষণ আগে ভেতরে ছিলাম এবং এখানে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনে যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই অফিসটিতে এসেছেন এবং মনোনয়ন ফর্ম সংগ্রহের জন্য কিন্তু 2-1 করে যারা প্রার্থী রয়েছেন তারা এখানে আসছেন এবং মনোনয়ন ফর্মটি তাদের কিন্তু সংগ্রহ করছেন। আমরা দেখেছি যে 2জন প্রার্থী ইতিমধ্যে তারা ভিতরে প্রবেশ করেছেন এবং সেখানে কিন্তু নির্বাচন কমিশন যারা আজকে মনোনয়ন ফর্ম বিক্রি করছেন তারা রয়েছেন। তারা যেমনটি বলছেন যে এই যে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং দ্বিতীয়বারের মতো যে তফসিল ঘোষণা করেছিলেন সে অনুযায়ী যে আজকে যে নির্ধারিত দিনটি ছিল মনোনয়ন ফর্ম বিক্রি সেটি কিন্তু তারা শুরু করেছেন। যদিও সকাল 9টা থেকে এই কার্যক্রমটি শুরু হওয়ার কথা ছিল, তবে কিছুটা বিলম্বিত হয়ে 10টা নাগাদ কিন্তু তারা তাদের সেই কার্যক্রমটি শুরু করতে পেরেছেন এবং আমরা এর আগে কিন্তু দেখেছি যে এই নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে কিন্তু পুরো ক্যাম্পাসে একটি উৎসবের আমেজ বিরাজ করছে শিক্ষার্থীদের মাঝে, যারা প্রার্থী রয়েছেন সম্ভাব্য প্রার্থী তাদের মাঝে এবং সেটি কিন্তু এখনো পর্যন্ত এখানে কিন্তু অব্যাহত রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে পেছনেও কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং অনেকে কিন্তু আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে সম্ভাব্য একজন প্রার্থীও রয়েছেন এখানে, তার কাছ থেকে আমরা জানবো যে পরিবেশ কেমন এবং তিনি এসেছেন। ধন্যবাদ আপনাকে। আমি আসলে এখানে এসেছি প্রথমত জাকসু নির্বাচন 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে ভাইস প্রেসিডেন্ট বা সহসভাপতি, যাকে ভিপি বলে চিনে থাকেন, সেই পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করতে। কিন্তু তার আগে যেটিকে আমরা প্রাধান্য দিয়েছি সেটি হচ্ছে গতকালকে বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে জাকসু নির্বাচনের জন্য। সেখানে অনেক শিক্ষার্থী বিভিন্ন কারণে বাদ পড়েছেন, কেউ অসতর্কতার কারণে, কেউ হয়তো ক্লারিক্যাল মিস্টেকের কারণে। সেই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে এসেছি। নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে যে বিষয়গুলি প্রত্যেকটা বিষয়েরই যথাযথ সমাধান করা হবে যাতে শিক্ষার্থীরা সর্বোচ্চ পরিমাণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। নির্বাচনের যে পরিবেশ সেটি বলতে গেলে এখনো আসলে সেই ধরনের পরিবেশ সৃষ্টি হয়নি। যেটুকু হয়েছে সেটি হচ্ছে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস দেখা গেছে, কিন্তু আস্থা ফেরানোর জন্য যেহেতু বিগত 2বার বলা চলে নির্বাচন স্থগিত হয়েছে, সেই জন্য শিক্ষার্থীরা এখনো কিছুটা অনাস্থায় আছেন। আমি আশা করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আস্থা ফেরাতে কার্যকরী ব্যবস্থা নেবে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে একজন মনোনয়ন সংগ্রহকারী এখানে এসেছেন, তার সাথে আমরা কথা বলছিলাম। তারা যেমনটি বলছেন যে এখনো কিন্তু নির্বাচনের যে পরিবেশটি সেটি সম্পূর্ণভাবে কিন্তু এখনো সৃষ্টি হয়নি, কারণ যে সমস্ত ছাত্রত্ব শেষ হওয়া যে সমস্ত শিক্ষার্থী তারা কিন্তু এখনো ক্যাম্পাসে রয়েছেন। এছাড়া কিন্তু এবারের যে জাকসু নির্বাচন সেই নির্বাচনে কিন্তু প্রায় 12,000 অর্থাৎ 11,919 জন কিন্তু ভোটার কিন্তু এবার যে জাকসু নির্বাচন সেই নির্বাচনে কিন্তু তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। শিক্ষা ইমন, অনেক ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি। সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। এর আগে 17 আগস্ট 4র্থ দিনের সাক্ষ্য জেরা শেষ
শেষ হয়। এদিন সাক্ষ্য দেন জুলাই আন্দোলনে গুলি লাগা আব্দুস সামাদ। এরপর সাক্ষ্য দেন মিজান নামে আরেকজন। এরপর অষ্টম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন খুলনার নাইম শিকদার নামে এক শিক্ষার্থী। এর সাথে সাক্ষ্য দেন জুলাই আগস্টের আন্দোলনে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর সময় জীবিত শিক্ষার্থী শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা। এজন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, খুলনার সাবেক মেয়র সহ পুলিশের বিচার দাবি করেন। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, শেখ হাসিনার বিরুদ্ধে 5ম দিনে আজ কাদের সাক্ষ্য নেওয়া হবে? এই যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে নির্দেশদাতা ছিলেন অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কিন্তু আসলে তিনি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের যে সাক্ষ্য গ্রহণ সেটা কিন্তু চলছে এবং আজকে হবে হচ্ছে 11:30টার দিকে শুরু হবে। ইতোমধ্যে কিন্তু ট্রাইব্যুনালে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে হাজির করা হয়েছে এবং সেই সাথে আমি যদি একটু বিষয় জানিয়ে দিতে চাই যে এই সাক্ষ্য গ্রহণ যে চলছে সেখানে কিন্তু জুলাই আহত জুলাই যোদ্ধারা তারাই এসে আসলে সাক্ষী দিচ্ছেন। তারা বলছেন যে তাদের বিভিন্ন এলাকায় রয়েছিলেন যখন জুলাই আগস্ট গণঅভ্যুত্থান সংঘটিত হয় এবং তারা তাদের সামনে যেভাবে দেখেছেন বা তারা যেভাবে আহত হয়েছেন সেই চিত্রগুলোই কিন্তু ট্রাইব্যুনালে এসে তারা উপস্থাপন করছেন। যেমনকি আমি যদি জানিয়ে দিতে চাই যে কালকে যিনি এসেছিলেন আব্দুস সামাদ, তার কিন্তু মাথায় আসলে গুলি লাগে এবং পরবর্তীতে তিনি আসলে প্রাণে বেঁচে গেলেও পরে তার চিকিৎসা কিন্তু চলছে এবং সেটাই কালকে ট্রাইব্যুনালে এসে তিনি বলেছিলেন যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আসলে জুলাই আন্দোলনে তিনি গিয়েছিলেন এবং পরবর্তীতে যে সাক্ষ্য দিয়েছিলেন তিনি বলেছিলেন যে তিনি হচ্ছে নাইম শিকদার, তিনি হচ্ছেন খুলনাতে ছিলেন এবং সেই সময় জুলাই আন্দোলনে যখন তিনি যান তখন সেখানে আসলে তিনিও হচ্ছে তার শরীরে আসলে 500টি ছোড়াগুলি এখনো আছে এবং তার চিকিৎসা কিন্তু ঢাকা মেডিকেলে আসলে চলছে। এবং সেই সাথে আমি যদি একটু বিষয় জানিয়ে দিতে চাই যে আপনার নিশ্চয়ই মনে আছে যে আশুলিয়ায় যে 6 মরদেহ পোড়ানোর মামলাটি যে চলছে, সেখানে কিন্তু যে 6 এবং তার নাম ছিল সজল, তার মা আজ কালকে এসে সাক্ষী দিয়েছেন এবং তিনি যেটি জানিয়েছেন যখন তিনি জানান যে এই সজল যখন তার মা হচ্ছে বিভিন্ন হাসপাতালে যে তার খোঁজ করেন এবং পরবর্তীতে তিনি যখন সজলকে পান তিনি বলেছেন যে তার একটি জুতা ছিল, অর্থাৎ তার শরীর পুরো পুড়ে গিয়েছিল এবং তার জুতা দেখে আসলে তার মা আসলে শনাক্ত করতে পেরেছিলেন যে এটি আসলে সজল। এবং তার মা যেটি জানিয়েছেন যে শেষ মুহূর্তে আসলে তার ফোন হাতে ছিল এবং তার মাকে আসলে এই খবরটি জানাতে চেয়েছিল যে সে আসলে কি অবস্থায় আছে এবং পরবর্তীতে সেখানে কিন্তু ট্রাইব্যুনাল পুরোপুরি আসলে একটি পুরোপুরি নির্দয় অবস্থার মধ্যে চলে গিয়েছিল এবং সবাই আসলে হতভম্ব হয়েছে, শুনেছিলেন যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আসলে কিভাবে আসলে প্রতিটি শিক্ষার্থী আসলে নিহত হয়েছিলেন। তো পরবর্তীতে আসলে সাক্ষ্য শুনে ট্রাইব্যুনাল আজকের দিন আবার ধার্য করেন এবং আজকের দিনে আসলে 3 জন সাক্ষী হিসেবে আসবেন এবং 3 জনই আসলে জুলাই যোদ্ধা এবং আমরা আসলে এই প্রসিকিউশনের থেকে এতটুকু জানতে পেরেছি যে 3 জন আসবেন, তবে কারা কারা আসলে নাম সেটি আসলে আমাদেরকে জানানো হয়নি। তো জানতে পারলে আমি আসলে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো যে আজকে সাক্ষ্য দিতে কে আসবেন। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। সাবরিনা, অনেক ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের অ্যাপেন্ডিক্সের অপারেশন সম্পন্ন হয়েছে। রোববার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এই অপারেশন করা হয়। রোববার রাতের দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন ফারুকের স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। জানান, প্রায় 2 ঘন্টার অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি পোস্ট অপারেটিভ কেয়ারে পর্যবেক্ষণে আছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন। তার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি। শনিবার কক্সবাজারে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, পরে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকায় আনা হয়। কুষ্টিয়ায় চাল ও সবজির বাজার ঊর্ধ্বমুখী। ক্রেতাদের অভিযোগ, যথাযথ বাজার মনিটরিংয়ের অভাবেই নিত্যপণ্যের দাম বেশি রাখছে ব্যবসায়ীরা। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা?
ইশিকা, আপনি যেমনটি বলছিলেন সবজি থেকে চাল আসলে কোনো বাজারেই কিন্তু স্বস্তির খবর নেই, অর্থাৎ কুষ্টিয়ার বাজারগুলোতে 50 টাকার নিচে কিন্তু কোনো সবজি নেই এবং দীর্ঘদিন ধরে চালের বাজারটিও চড়া রয়েছে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় বাজার পৌর বাজার। এই বাজারের আজকের বাজার দর যদি আমি জানাই, যেমন সবজি আলু ছাড়া কিন্তু 50 টাকার নিচে কোনো ধরনের সবজি পাওয়া যাচ্ছে না। যেমন আলু বাজারে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি দরে, এছাড়া কাঁচা মরিচের দাম 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, পেঁয়াজ 70 টাকা, এছাড়া পটল বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, ঝিঙ্গা 70 টাকা কেজি দরে এবং সবচেয়ে বেশি দাম যেটি সেটি হচ্ছে বেগুন, অর্থাৎ 120 টাকা কেজি দরে বেগুন বিক্রি হচ্ছে। এদিকে এই বিষয় নিয়ে আমি যারা খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। বিক্রেতারা যেটি বলছে যে বেশ কিছুদিন ধরে যে টানা বৃষ্টিপাত, এই বর্ষণের প্রভাবে কিন্তু বাজারে সবজির সরবরাহ কমেছে। এই সরবরাহ কমার ফলে কিন্তু বাজারে দাম বেড়েছে। তারা বলছে যে সরবরাহ বাড়লেই কিন্তু দাম কমবে। এই যে সবজির বাজারে হঠাৎ যে অস্থিরতা, এই অস্থিরতায় কিন্তু না বিশ্বাস উঠেছে যারা সাধারণ ভোক্তারা বলছে যে যদি বাজার নিয়ন্ত্রণে মনিটরিং ব্যবস্থা না করা যায় তবে কিন্তু বাজার কোনোভাবেই নিয়ন্ত্রণ হবে না, তাই তারা মনিটরিং ব্যবস্থার দাবি জানাচ্ছে। আর এদিকে যদি আমি চালের বাজারের কথা একটু বলি, যে দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার চালের যে বাজার সেটি কিন্তু অস্থিরতা রয়েই গেছে, অর্থাৎ সব ধরনের চালই কিন্তু আগের মতো চড়া দামে বিক্রি হচ্ছে। যেমন সরু যে মিনিকেট চাল সেটি কিন্তু বিক্রি হচ্ছে 76 টাকা কেজি দরে এবং কাজললতা চাল বিক্রি হচ্ছে 66 টাকা কেজি দরে। মোটা যে আটাশ চাল, অর্থাৎ যেটাকে আমরা গরিবের চাল বলি, সর্বনিম্ন চাল, সেটিও বিক্রি হচ্ছে 56 টাকা কেজি দরে। অর্থাৎ বলতে পারি চালের দামও কিন্তু 50 টাকার নিচে নেই। আসলে দীর্ঘদিন ধরে এই যে চালের বাজারে যে অস্থিরতা, এই বিষয়ে আমি যারা খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে যে আসলে এখানে তাদের কোনো হাত নেই, কারণ তারা মিল গেট থেকে যে দামে কিনছে তার থেকে 2 টাকা 3 টাকা লাভ রেখেই তারা বাজারে চাল বিক্রি করছে। এ বিষয়ে যারা বড় বড় কুষ্টিয়ার মিল মালিক রয়েছে আমি তাদের সাথেও কথা বলেছি। মিল মালিকদের যে অজুহাত বরাবরের মতোই, যে তারা বলছে যে ধানের দাম বাজারে বেশি, যার কারণে তাদের উৎপাদন খরচ বেশি পড়ে যাচ্ছে, যে কারণেই কিন্তু কোনোভাবেই দাম কমানো যাচ্ছে না। এদিকে সর্বশেষ আমি এতটুকু বলতে পারি, সবজি থেকে চাল কোনো বাজারেই কিন্তু কুষ্টিয়ায় স্বস্তি নেই। এ বিষয়ে আমি যারা বাজার মনিটরিং এর সাথে জড়িত আমি তাদের সাথে কথা বলেছি। বাজার মনিটরিং এর জড়িত তারা যেটি বলছে যে বাজার নিয়ন্ত্রণে কিন্তু তারা নিয়মিতভাবেই কাজ করে যাচ্ছে। তবে আমরা সকাল থেকে বাজারে রয়েছি, বাজারে কোনো ধরনের কিন্তু কোনো মনিটরিং এর সিটেফোটে আমরা লক্ষ্য করি নেই। তাই সাধারণ ভোক্তাদের একটাই দাবি যে আসলে এই বাজার নিয়ন্ত্রণ করতে হলে নিয়মিত বাজারের যে তদারকি, সেই তদারকি করতে হবে। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। ইশিকা। তিতাস, অনেক ধন্যবাদ আপনাকে। নিত্যপণ্যের দরদাম নিয়ে বিস্তারিত জানছিলাম কুষ্টিয়ায় সহকর্মীর কাছে। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় কক্সবাজারে বেড়েছে ইলিশের দাম। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। সরবরাহ কম হওয়ার বিষয়ে কি বলছেন ব্যবসায়ীরা? যেমনটি জানাচ্ছিলেন, ঘোড়া মৌসুমও কিন্তু কক্সবাজারের জালগুলোতে ইলিশের আকাল করেছে এবং ইলিশের বাজারে চড়া মূল্য যেটি বলেছেন সেটি হলো যে কক্সবাজারের গত সরকারের বিষয় সময়ে তখন যে কক্সবাজারে প্রচুর পরিমাণে ইলিশের ধরা পড়েছিল এবং সেই সময়ের প্রেক্ষাপটে প্রতিদিন গড়ে 20 থেকে 30 টন ইলিশ মাছ ধরা পড়ত, কিন্তু এখন গত 11 জুনের বন্ধের পর থেকে এই পর্যন্ত 230 টন ইলিশ মাছ ধরা পড়েছে বলে মৎস্য অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন। এবং যে ইলিশ মাছগুলো ধরা পড়ছে সেটিও খুব আকারে ছোট এবং এটি বাজারে যেহেতু বড় ইলিশের অভাব, ছোট ইলিশ মাছের অনেক দাম এবং প্রায় একটি 500 গ্রামের ইলিশ প্রতি কেজি 1500 থেকে 1600 টাকায় বিক্রি হচ্ছে এবং যেগুলো 200 থেকে 500 গ্রাম এগুলো 1000 থেকে 1200 টাকায় বিক্রি হচ্ছে। যেগুলো মৎস্য আহরণকারী যারা জেলেরা রয়েছে তারা যেটি অভিযোগ করছে সেটি হলো যে তারা বিহিন্দি জাল এবং নানা ধরনের ট্রোলিং ফিশিংয়ের মাছ আহরণের সময় অনেক পোনা নষ্ট হয়ে যায়, সাথে ইলিশের পোনাও নষ্ট হয়ে যায় এবং এই ইলিশের পোনা নষ্ট হওয়ার কারণে কিন্তু বড় ইলিশের সংখ্যাটা কম এবং এবারের অন্যান্য তুলনায় ইলিশ মাছের যেই চাহিদাটা সবসময় বেশি থাকে, কিন্তু সেই চাহিদা অনুযায়ী বড় ইলিশ ধরা না পড়ার কারণে কিন্তু বাজারে ইলিশের সংকট রয়েছে এবং বাজারের যেই ইলিশের দাম সেটাও দিন দিন নাগালের বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে কক্সবাজারের যেই মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে কিন্তু এখানে প্রচুর ছোট ছোট ইলিশ এসেছে, কিন্তু এগুলো আরও অনেক প্রায় প্রতি কেজি 1500 টাকা থেকে 1600 টাকা বিক্রি হচ্ছে। কিন্তু যেই সময় ইলিশের দাম অনেক কম হওয়ার কথা ছিল এবং যে গত 11 জুন থেকে যে 232 টন যে ইলিশ ধরা পড়েছে সেটি কিন্তু দেশের বাজারের জনগণের তুলনায় খুবই অপ্রতুল বলে জানিয়েছেন এবং তারা ব্যবসায়ীরা মৎস্য
জেলেরা যেটি অভিযোগ করেছেন বোট মালিকরা যে বিহিন্দি জাল এবং ট্রলিং ফিশিংয়ের মাছ ধরা যদি বন্ধ না হয় তাহলে এই আগামীতে ইলিশের যেই এখন যে চুকু পাওয়া যাচ্ছে এটুকু তারা তাদের জালে ধরা পড়বে বলে তারা সন্দেহ প্রকাশ করতেছেন এবং এই ইলিশের এক সময় কক্সবাজারবাসীর জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে এবং এখনই যদি জেলা প্রশাসন এবং মৎস্য দপ্তরের যত প্রযোজনায় যদি বিহিন্দি জাল এবং ট্রলিং ফিশিংগুলো বন্ধ করা না হয় তাহলে বাজারে যে ইলিশের চাহিদা সেটি কখনো মেটানো সম্ভব হবে না। এটাই ছিল সর্বশেষ কক্সবাজার ফিশারি। রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। শফিকুল ইসলাম অপুর বিরুদ্ধে 3টি মামলা রয়েছে। ঝিনাইদহ জেলা পুলিশ জানিয়েছে 2024 সালের 5 অগস্ট থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলা বিএনপির অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও জেলা বিএনপির সভাপতির বাসভবনে অগ্নিসংযোগ সহ অন্তত 3টি মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে তোলার কথা রয়েছে। জুলাই আন্দোলনে শহীদ হন পটুয়াখালীর জসিমউদ্দিন হাওলাদার। গত 1 বছরেও শোক কাটেনি তার পরিবারে। জসিমের মৃত্যুর 9 মাসের মাথায় ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেন তার বড় মেয়েও। শহীদ বাবার কবরের পাশেই মেয়ের জায়গা হয়। ধর্ষণের সুষ্ঠু বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি পরিবারের সদস্য এবং স্থানীয়দের। সহকর্মী সাইদ ইব্রাহিমের তথ্য ও ছবিতে জানাচ্ছেন শায়লা খান। পটুয়াখালীর দুমকি উপজেলার রাজগঞ্জ গ্রামের জসিমউদ্দিন প্রায় 20 বছর আগে জীবিকার তাগিদে আসেন ঢাকায়। পেশায় গাড়ি চালক জসিম বিএনপির সমর্থক ছিলেন। 24-এর গণ অভ্যুত্থানে রাজপথে ছিলেন জসিমও। আন্দোলন চলাকালে 19 জুলাই রাজধানীর মোহাম্মদপুরের বসিলা 3 রাস্তার মোড়ে পুলিশের গুলিতে নিহত হন তিনি। তার এমন মৃত্যুতে আকুল সাগরে ভাসে পুরো পরিবার। জসিমের মৃত্যুর 9 মাসের মাথায় চলতি বছরের 18 মার্চ সন্ধ্যায় তার বড় মেয়ে লামিয়ার উপর নেমে আসে চরম বিপর্যয়। সেদিন বাবার কবর জিয়ারত করে পাঙ্গাসিয়ার রাজগঞ্জের দাদাবাড়ি থেকে নানাবাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হন। পরের দিন নিজেই থানায় গিয়ে ধর্ষকদের বিরুদ্ধে মামলা করেছিলেন। মামলায় স্থানীয় 2 তরুণকে চিহ্নিত করে এজাহার দেয়া হয়, কিন্তু সামাজিক লজ্জা, অবহেলা এবং ন্যায় বিচার না পাওয়ায় গেল 26 এপ্রিল আত্মহত্যা করেন লামিয়া। সরকারের কাছে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজনসহ স্থানীয়রা। আন্দোলনে 19 তারিখে জসিম গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর থেকে আমরা এই পরিবারের সাথে খোঁজ খবর নিচ্ছি এলাকাবাসী হিসেবে। পরিবারটির এমন বিপর্যয়ে পাশে দাঁড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অনেকেই। আশ্বাসের বাস্তবায়ন দেখার দাবি স্বজনদের। মরার পরে আমি তো পথের ভিখারি। দ্রুত সময়ের মধ্যে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রদানের লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা থাকবে বলে জানালেন পাবলিক প্রসিকিউটর। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আমরা আইনানুগ প্রক্রিয়ায় আমরা এই মামলাটার বিচার কার্য সম্পন্ন করব। ইতিমধ্যে প্রত্যেক শহীদ পরিবার জুলাই ফাউন্ডেশনের প্রথম কিস্তির সহায়তা পেয়েছেন। কিছুদিনের মধ্যে দ্বিতীয় কিস্তির সহায়তা দেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। সকল জুলাই শহীদ পরিবারদের নিকট সেটি পৌঁছে দেবে। এছাড়াও আরও ধরনের বিভিন্ন ধরনের উদ্যোগ, তাদের চিকিৎসা একদম ফ্রি করার সরকার পরিকল্পনা রয়েছে। জুলাই বিপ্লবে যারা প্রাণ দিয়েছে তাদের পরিবারের সদস্যরাই যদি নিরাপদ না থাকে তাহলে এই পরিবর্তন এনে কি লাভ হলো, এই প্রশ্নই এখন ভুক্তভোগী শহীদ জসিমের পরিবার সহ এলাকাবাসীর। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু অস্থায়ী যুদ্ধবিরতি নয়, বরং একটি স্থায়ী শান্তি চুক্তি দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট। এই আবহে মস্কো কিয়েভকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দিতে রাজি হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। রায়হান কবির শুভ্র রিপোর্ট। 3.5 বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে অনেকদিন থেকেই রেফারির ভূমিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নানা প্রেক্ষাপটে হতাশ হলেও হাল ছেড়ে দেননি তিনি। শুক্রবার বহুল আলোচিত আলাস্কা বৈঠকেও রুশ নেতা ভ্লাদিমির পুতিনের মন জয়ের শেষ চেষ্টা করেছেন ট্রাম্প। এমন আবহে চমকপ্রদ খবর সামনে এনেছে রুশ বার্তা সংস্থা তাস। ট্রাম্প এবার 3 পক্ষকে সঙ্গে নিয়ে বসতে চাইছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। সোমবার ওয়াশিংটন ডিসিতে আসন্ন বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সেই বার্তাও দেবেন ট্রাম্প। ত্রিপাক্ষিক এই বৈঠক কবে হবে তাও প্রাথমিকভাবে জানিয়েছেন ট্রাম্প।
যদি যুদ্ধ থামাতে একই টেবিলে পুতিন, ট্রাম্প আর জেলেনস্কিকে বসানো যায় তাহলে সেটিই হবে এই শতকে সবচেয়ে বড় বৈঠক, এমনটাই মত বিশ্লেষকদের। রোববার সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, কিয়েভকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দিতে রাজি হয়েছে মস্কো। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনকে শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার বিষয়টিতে রাজি হয়েছেন পুতিন। একে আমি মোড় বদলে দেওয়ার মতো ঘটনা হিসেবে বিবেচনা করছি। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলো ন্যাটোর বিধানের অনুচ্ছেদ 5 প্রয়োগ করতে একমত হয়েছে। এদিকে কিয়েভ শান্তি চুক্তির মার্কিন আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংঘাত মীমাংসায় রাশিয়া একাধিক দাবি তুলেছে, সেগুলো একে একে খতিয়ে দেখতে সময় লাগবে বলে জানান তিনি। তার মতে কেবল যুদ্ধবিরতি হলেই টেকসই শান্তি চুক্তি নিয়ে অগ্রগতি সম্ভব। তবে যুদ্ধবিরতি মেনে নিলে ইউক্রেন সেই সময়ে নতুন করে অস্ত্র মজুত করবে বলে দাবি করেছে ক্রেমলিন। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চল সকেততে ভয়াবহ নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন 10 জন, এখনও 40 জনের সন্ধান মেলেনি। ধারণা করা হচ্ছে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে দুর্ঘটনা ঘটে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মহাপরিচালক জুবাইদা ওমর একে মর্মান্তিক বলে আখ্যা দিয়েছেন। দুর্ঘটনায় নিখোঁজদের উদ্ধারে কাজ করছে প্রশাসন। গেল বছর অগস্টেও অঞ্চলটিতে নৌকাডুবির ঘটনায় 16 জন কৃষক নিহত হন। এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের বাছাই পর্ব সেপ্টেম্বরে হবে। ভিয়েতনামে সেই প্রতিযোগিতার আগে বাহরাইনে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, যার প্রথমটি হবে সোমবার বাংলাদেশ সময় রাত 9টায়। বাছাই পর্বে বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভিয়েতনাম ছাড়াও থাকছে সিঙ্গাপুর ও ইয়েমেন। এর আগে নিজেদের ঝালাই করে নিতে বাহরাইনে কঠোর অনুশীলনের দল। তামিমুর রহমানের রিপোর্ট। এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের বাহরাইনে 12 দিনের প্রস্তুতি ক্যাম্প। মূল পর্বের আগে বাছাইয়ের আগে মাঠের প্রস্তুতিতে বাড়তি সংযোজন বাহরাইন অনূর্ধ্ব 23 দলের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ। 18 ও 22 অগস্ট বাহরাইন অনূর্ধ্ব 23 দলের বিপক্ষে 2টি ম্যাচ খেলবে বাংলাদেশ, যার প্রথমটি মাঠে গড়াবে সোমবার। আগামী মাসে ভিয়েতনামে মাঠে গড়াবে এশিয়ান কাপের বাছাই পর্ব। টুর্নামেন্টে যোগ দিতে বাহরাইন থেকে ফিরেই রওনা হবে সাইফুল বাড়ি টিটুর দল। তবে আপাতত বাহরাইনের প্রচন্ড গরমের সঙ্গে মানিয়ে নেওয়াটাই যেন বড় চ্যালেঞ্জ হচ্ছে গোটা দলের। কালকে আমাদের প্রথম ফ্রেন্ডলি ম্যাচ বাহরাইনের সাথে, তো আমাদের টিমের প্রিপারেশন অনেক ভালো। আর এখানে ওয়েদারের একটু প্রবলেম ছিল, তো আমরা 3-4 দিনের ট্রেনিং সেশনে আমরা এটা অ্যাডজাস্ট করে নিছি। তো আশা করি আমাদের কালকে একটা ভালো রেজাল্ট হবে। অ্যাডাপশন সেশনের পর ট্যাকটিক্যাল সেশনে ব্যস্ত সময় পার করেছে গোটা দল গেল 2 দিন। বাহরাইন প্রতিপক্ষ হিসেবে শক্ত, তবে তাদের বিপক্ষে ভালো করলে আসরের সেরা প্রস্তুতিটা নেওয়া সম্ভব বলে বিশ্বাস কোচ সাইফুল বাড়ি টিটুর। কালকের যে ম্যাচ আমাদের এটা একটা বড় অপরচুনিটি আমি মনে করি। প্রবাবলি বাহরাইন ভিয়েতনামের মতোই স্ট্রঙ্গার একটা টিম, ইফ নট মোর। তো আমার মনে হয় যে আমাদের বড় সুযোগ যে আমাদের টিমের শক্তিমত্তা এবং টিমের কেমিস্ট্রি, টিমের কম্বিনেশন, এগুলি এই ম্যাচ দুটার মাধ্যমে আমরা তৈরি করতে চাচ্ছি। তবে দলটা রয়েছে ইনজুরির সমস্যা, যদিও কোচ বিশ্বাস রাখতে চান দলের বাকি সদস্যদের ওপর। মোরসালিন সম্ভবত এই ম্যাচে খেলবে না, ওর একটু ইনজুরি ছিল আবাহনীর ম্যাচ থেকে। তো তারপরেও যারা আছে অন্যান্যরা সবাই আছে। তো এখানে মেইন উদ্দেশ্যটা আমাদের থাকবে যে আমাদের টিমটার শক্তিটা প্রত্যেকটা ডিপার্টমেন্ট টেস্টেড হওয়ার চেষ্টাটা আমাদের থাকবে। এশিয়ান কাপ আছে বাংলাদেশ গ্রুপের স্বাগতিক ভিয়েতনাম ছাড়াও আছে সিঙ্গাপুর ও ইয়েমেন। গত 14 আগস্ট বাহরাইনে গিয়ে আগামী 26 আগস্ট পর্যন্ত সেখানে থাকবে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। সেখান থেকে দেশে ফিরিয়ে শুরু হবে মূল আসরের প্রস্তুতি। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।